কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড, নারী শিশু সহ 9 জনের প্রাণহানি, 5 বাংলাদেশের পরিচয় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 35 বছর পর ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনকাল, প্রস্তুতিতে ঘাটতি নেই, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি সিইসির। রাজধানী গ্যাস সরবরাহে খুব একটা উন্নতি নেই, রাতভর লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত সিএনজি চালিত পরিবহনের চালকরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে ভয়াবহ আগুনে শিশুসহ অন্তত 9 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে আরও 15 জন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 5 বাংলাদেশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে আগুন লাগে। ওই সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন হোটেলের ভেতরেই আটকা পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় 4টি ফায়ার সার্ভিসের গাড়ি। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও সেখানে গিয়ে উদ্ধার কাজে যোগ দেন। দমকল কর্মীরা হোটেলের ভেতরে আটকে পড়া অতিথিদের বের করে আনতে অভিযান চালায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্যই কলকাতায় গিয়েছিলেন। আগামীকাল হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ 35 বছর পর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সংসদীয় শাসন ব্যবস্থার পরবর্তী রাষ্ট্রপতি। গত 18ই আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হলেও কোনো প্রার্থী সরে দাঁড়াননি। ফলে এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যজোটের পক্ষে অলি আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাল বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এবার 349 জন এমপি ভোট দিতে পারবেন। তবে সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। কেউ তা করলে তিনি তার সংসদের আসন হারাবেন। এর আগে আওয়ামী লীগ আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতি পদটি শূন্য হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার এম হাফিজউদ্দিন আহমদ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই, সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ। দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির ব্রিফিংয়ে সব কথা জানান তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, 1991 সালের রাষ্ট্রপতি নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হবে, আর অধিবেশন চলমান না থাকায় ভোটের দিন 20 আগস্ট ধার্য করা হয়েছে। সিসি বলেন, নির্বাচনের জন্য 3টি মনোনয়ন জমা পড়েছিল, পরবর্তীতে 2 জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে। মনোনয়নপত্র বাছাই ইসির সঙ্গে সংসদ সচিবালয় কাজগুলো সমন্বয় করেছে এবং সব ধরনের সহায়তা করছে। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারের সংখ্যা 349। ভোটার তালিকায় সংসদীয় আসন হিসেবে নয়, বিভক্তি নম্বর হিসেবে রাখা হয়েছে। আর রাষ্ট্রপতি নির্বাচনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা সহ সব এমপিরা ভোটার। এটা একটি হাই প্রোফাইল ইলেকশন বলে উল্লেখ করেন সিইসি। পার্লামেন্ট সেশনে থাকে এক ধরনের ব্যবস্থা, আর যদি সেশনে না থাকে এক ধরনের ব্যবস্থা। এখন আমাদের এখন তো পার্লামেন্টের সেশনে নাই, এটা সেশনে নাই এমন না যে সেশন ডাকতেই হবে এমন না, কিন্তু ওই যে রেগুলার যে সেশনটা ডাকতে হবে এমন না। শুধুমাত্র নির্বাচনের জন্য একটা বৈঠক আহ্বান করলেই চলে এবং সেটা আইনের মধ্যে দেয়া আছে। এটা সিইসি তথা নির্বাচনী কর্তা যে ডেজিগনেশন দিয়েছে, তো সিইসিকে দায়িত্ব দেওয়া আছে। উনি এটা বৈঠকটা একটা আহ্বান করবেন যেখানে ভোটাভুটি হবে, যারা ভোট দিবেন, পার্লামেন্টের মেম্বাররা ভোট দিবেন, সেটা বৈঠকটা ডাকবেন হলো সিইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় 11টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে 9,333 কোটি 58 লাখ টাকা। সভায় 6টি নতুন এবং 4টি সংশোধিত প্রকল্প চূড়ান্ত অনুমোদন পায়। এর মধ্যে সরকারি অর্থায়ন 8,488 কোটি 71 লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে সংস্থান করা হবে 844 কোটি 87 লাখ টাকা। একনেকের বৈঠক শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সব কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। বলেন, স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকালে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেয়া নানা কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে বলে আশা প্রকাশ করেন রিজভী। যে কোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা বিএনপির নেতাকর্মীরা শক্ত হাতে মোকাবেলা করবে বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছে, নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন। আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। নতুন করে গ্যাস সংকট দেখা দিয়েছে রাজধানী জুড়ে। বাসাবাড়ির পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় নগরবাসীর ভোগান্তি কাটছেই না। রাজধানীর মগবাজার, মহাখালী, গাবতলী, কল্যাণপুর, যাত্রাবাড়ি এলাকায় গ্যাসের অভাবে অনেক সিএনজি অটোরিকশা রাস্তায় নামতে পারছে না। আবার যেগুলো চলছে, ফিলিং স্টেশনগুলোর সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। গ্যাসের চাপ কম থাকায় পাম্পে কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না। এর ফলে একদিকে আয় কমেছে, অন্যদিকে নষ্ট হচ্ছে সময়। সিএনজি ফিলিং স্টেশন থেকে বলা হচ্ছে, জাতীয় গ্রিডে সরবরাহ ব্যাহত হয় নতুন করে হওয়া গ্যাস সংকট সহসাই যাবে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমন দুর্ভোগ পোহাতে হবে নগরবাসীকে। কখন আসছেন আপনি? 8:30টায়। গ্যাস পান না এখনো পাইনি, এখনো 1 ঘন্টা লাগবে। সিরিয়ালে ধরছি সকাল 7টা, এখন বাজে 12:30। গ্যাস পাই নাই, খাওয়া নাই, দাওয়া নাই, এইটার ভিতরে বসেছে। 118 টাকার গ্যাস পাইছি, 12 মারলে আবার শেষ, আবার পাম্পে ঢুকাইতে হইব, পাম্পে ঢুকাইলে আবার 3 ঘন্টা। আমাদের জমা তো কম নেবে না মালিকে, জমা ঠিকই দিতে হবে। আমরা তো পয়সা ঘরে নিতে পারতেছি না। 8টার সময় লাইন ধরছি, আর 173 টাকার গ্যাস পেলাম। কত টাকার গ্যাস ভরার কথা ছিল? ডিসির পক্ষে 400। মেন উৎপাদন কেন্দ্র থেকে একটু সংকটপূর্ণ অবস্থায় আছে, যার ফলে এখনো এই পরিস্থিতিতে চলতেছে। মনে হয় সহজে সমাধানও হবে না। সাংবাদিকতার পেশাকে যারা ফ্যাসিবাদের দালালির কাজে ব্যবহার করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানী তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, ক্ষমতার অপব্যবহার করে জনগণের ক্ষতি করা এবং এতে সহযোগিতা করা সাংবাদিকদেরও আইনের আওতায় আনা হচ্ছে। স্বাধীন বাংলাদেশে বর্তমান সময়ের মতো গণমাধ্যমের এত স্বাধীনতা আগে কখনো ছিল না বলেও মত তার। তবে স্বাধীনতার সুযোগ নিয়ে সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইলিং ও অপসাংবাদিকতা মেনে নেওয়া হবে না বলে মন্ত্রী হুঁশিয়ার করে দেন। পাশাপাশি আধুনিক ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে প্রকৃত পেশাদার সাংবাদিকদের সুরক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সরকারকে এবং ক্ষমতাকে এই প্রশ্ন করার ক্ষমতা আছে সাংবাদিকদের, কিন্তু সেই ক্ষমতা যদি কেউ কাজে না লাগিয়ে দুর্বৃত্ত এবং স্বৈরতন্ত্র ফ্যাসিস্ট ক্ষমতার পক্ষে সাংবাদিকতাকে ব্যবহার করে, তাহলে তার পরিণাম কি হয়? সেই সমস্ত দালাল সাংবাদিকরা এখন কিন্তু ফ্যাসিস্টের দালাল হিসেবে কারাগারে আছে এবং ক্ষমতা ধরে রাখার জন্য যে হত্যা, গুম, খুন হয়েছে, রাষ্ট্র লুট হয়েছে, টাকা বিদেশে পাচার হয়েছে, এই অপকর্মের সহযোগী সাংবাদিক হিসাবে তারা চিহ্নিত হয়েছে। আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য কাজ করছি, যাতে কেবলমাত্র অপরাধীরাই চিহ্নিত হয়। চট্টগ্রাম নগরীর আতুরের ডিপো এলাকায় 4 মাসের বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানা শ্রমিকরা।
সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানাটির শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় তীব্র যানজট। বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, গত 4 মাস ধরে তাদের বেতন ভাতা বকেয়া রয়েছে। পাশাপাশি শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধ সহ দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন। শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধের ব্যবস্থা না করলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানান তারা। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।